নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করার কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা অবশ্যই দেখুন। কারণ ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেনের রুলের বেশ কিছু পরিবর্তন হয়েছে। তাই এখন বাড়ি বিক্রি করলে তার উপর ক্যাপিটাল গেন ট্যাক্সের কি অ্যাপ্লিকেশন হয় সেটা আমি বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। এর আগে আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এবং প্রচুর মানুষ তাতে কমেন্ট করেছেন। কিন্তু সেই ভিডিওটা পুরনো ভিডিও ছিল। আজকের দিনে ক্যাপিটাল গেনের নিয়মে অনেক পরিবর্তন এসেছে, তাই আমি এই বিষয়ে একদম সম্পূর্ণ নতুন এই ভিডিও বানাচ্ছি। তো আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন, কোনো অসুবিধা নেই, আপনি এই ভিডিওটা দেখুন। কারণ আজকে আমি সম্পূর্ণ নতুনভাবে এই আলোচনাটা করতে চলেছি, আর একদম লেটেস্ট অ্যামেন্ডমেন্ট বা আপডেটগুলো আপনি আজকে পেয়ে যাবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল গেনের যে নতুন নিয়ম, সেটা আমি এখানে লিখেছি। এবার আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের এই বছর 2024 সালে যে পূর্ণাঙ্গ বাজেট সেটা পেশ হয়েছে জুলাই মাসে। ডেটটা আমাদেরকে মাথায় রাখতে হবে, 23শে জুলাই 2024। এই ডেটটা খুব ক্রুশিয়াল, কারণ এই ডেটের উপরই আমাদের ক্যাপিটাল গেনের ক্যালকুলেশন নির্ভর করছে। তো আজকে আমি যে আলোচনা করছি, আলোচনাটা পুরোটাই হচ্ছে 2024-25 অর্থবর্ষ বা ফিনান্সিয়াল ইয়ারের উপরে। যারা এই বিষয়ে জানেন না তাদের একটু জানিয়ে রাখি যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল মাস থেকে। তো আমাদের 2024-25 অর্থবর্ষ শুরু হয়েছে 1/4/2024 থেকে, আর এই বছরটা শেষ হবে 31/3/2025 সালে। এর মধ্যেই সেই ডেটটা, অর্থাৎ 23শে জুলাই 2024, এই দিন আমাদের বাজেট পেশ করা হয় এবং বাজেটের পর থেকে ক্যাপিটাল গেনের রুলে চেঞ্জেস আসে। তো আপনি যদি এই ডেট থেকে মানে 1/4/24 থেকে ঠিক বাজেটের আগের দিন, বাজেট আমাদের পেশ হয়েছে, আরেকবার দেখিয়ে দিই আপনাকে, 23শে জুলাই 2024, তার মানে আপনার এখানে ডেট হচ্ছে 22শে জুলাই 2024। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি আপনার ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করেন, তাহলে ক্যাপিটাল গেনের একরকম নিয়ম। আর এই ডেটের পর থেকে বাকি সময় যদি আপনি বিক্রি করেন, তাহলে তার জন্য আলাদা নিয়ম। এবার আমি নিয়মটাকে সেটা বলে দিই। সেটা হচ্ছে এই পিরিয়ড মানে ফার্স্ট পিরিয়ডের জন্য ওল্ড এবং নিউ এই দুটো রুলই সমানভাবে অ্যাপ্লাই হবে। আপনি যেটা আপনার জন্য বেনিফিশিয়াল মনে করবেন সেটাই আপনি অপ্ট করবেন। আর এই ডেটের পর থেকে আপনাকে নিউ যে মেথডটা রয়েছে ক্যাপিটাল গেনের, সেটা মানতেই হবে। আপনি ওল্ড নিয়মে আর যেতে পারবেন না। তাহলে এবার আমি আপনাকে বলি যে আমরা যখন বাড়ি বা কোনো প্রপার্টি বিক্রির কথা বলি, তখন ইনকাম ট্যাক্সের সবার আগে আমাকে জানতে হয় যে এই বাড়ি বা প্রপার্টি যেটা আপনি বিক্রি করছেন, সেটা শর্ট টার্ম প্রপার্টি না লং টার্ম প্রপার্টি। তো কি করে আইডেন্টিফাই করব শর্ট টার্ম না লং টার্ম? এর যে উপাদান বা গভর্নমেন্টের যে রুলস বা ডিফারেন্সিয়েশনের যে মেথোডোলজি, সেটা গভর্নমেন্ট বলে দিয়েছে যে যদি আপনি কোনো বাড়ি বিক্রি করেন যেটা আপনি হোল্ড করেছেন কতদিনের জন্য, less than 2 years, মানে 2 বছরের কম সময় আপনি হোল্ড করে সেই বাড়িটা বিক্রি করছেন, তখন সেটা হয়ে যাবে শর্ট টার্ম প্রপার্টি। আর 2 বছরের বেশি যদি প্রপার্টি হোল্ড করে বিক্রি করেন, তাহলে সেটা হয়ে যাবে লং টার্ম প্রপার্টি। শর্ট টার্ম প্রপার্টির ওপর ট্যাক্স রেট একরকম হয়, লং টার্ম প্রপার্টির ওপর ট্যাক্স রেট অন্যরকম হয়। তাই যখনই কোনো হাউস প্রপার্টি বিক্রি করা হয়, সবার আগে আপনাকে জানতে হবে সেটা লং টার্ম না শর্ট টার্ম। এবার আসি লং টার্ম এবং শর্ট টার্ম হাউস প্রপার্টির ক্ষেত্রে ট্যাক্সের রুল কি সেটা। আমি এখানে নতুন এবং পুরনো, অর্থাৎ যে ওল্ড আর নিউ বলে আমি এখানে লিখেছি, এই যে আমি এখন ওল্ড আর নিউ বলে যেটা লিখেছি সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দেবো। আসুন দেখি। সবার আগে আমরা কথা বলি প্রপার্টি সেল যদি হয় শর্ট টার্ম বেসিসে, তাহলে তার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের রুল যেটা বলছে সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে স্ল্যাব রেট অনুযায়ী। তার মানে আপনি অন্যান্য সোর্সে যে ইনকাম করছেন, সেই সোর্সের ইনকামটা যে ট্যাক্স ব্র্যাকেটে আছে, সেই ট্যাক্স ব্র্যাকেটেই আপনার এটা ট্যাক্সেবল হবে। এবার আসি লং টার্ম হাউস প্রপার্টির ক্ষেত্রে, অর্থাৎ যদি 24 মাসের বেশি সময় হোল্ড করে আপনি সেই প্রপার্টি বিক্রি করেন, তবে সেক্ষেত্রে আপনার এই প্রপার্টি বিক্রির ওপরে কত পার্সেন্ট ট্যাক্স লাগবে সেটা দেখে নিন। সেটা এখানে পরিষ্কার বলেছে, দেখুন, ইফ সোল্ড বিফোর 23rd জুলাই, মানে পুরনো নিয়মে হচ্ছে 20% উইথ ইন্ডেক্সেশন। আর নতুন নিয়মে কি, সেটা হচ্ছে অন অর আফটার 23rd জুলাই, তখন হচ্ছে 12.5% উইদাউট ইন্ডেক্সেশন।
ইন্ডেক্সেশন কি সেটা আমি আপনাদের এখনই বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখে নিলেন যে যদি আপনার শর্ট টার্ম প্রপার্টি বিক্রি হয় তাহলে স্ল্যাব রেটে ট্যাক্স আপনাকে পে করতে হবে। লং টার্ম প্রপার্টি যদি হয় তাহলে আপনাকে সবার আগে জানতে হবে সেই প্রপার্টিটা কবে বিক্রি হয়েছে। যদি সেটা 23শে জুলাইয়ের আগে বিক্রি হয় তাহলে 20% উইথ ইন্ডেক্সেশন, আর তারপরে হলে 12.5% উইথ ইন্ডেক্সেশন। কিন্তু এখানে যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে, দেখুন একটা ফুটনোটে বলা আছে যে যদি কোনো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বিক্রি করা হয় কবে 23 জুলাই 2024 এর আগে, তখন ট্যাক্স পেয়ারের কাছে অপশন থাকে ইদার অফ দ্য টু অল্টারনেটিভস, অর্থাৎ তিনি এই দুটোর মধ্যে যে কোনো একটা অপ্ট করতে পারেন। কিন্তু যদি তার প্রপার্টিটা বিক্রি হয় 23 জুলাইয়ের পরে, তাহলে তিনি কিন্তু আর এই অপশনটা পাবেন না, তাকে ম্যান্ডেটারিলি এই যে নতুন নিয়ম 12.5% উইদাউট ইন্ডেক্সেশন এটাই তাকে ফলো করতে হবে। দর্শক বন্ধুরা, আমি আমার আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাব। আপনারা বুঝতেই পারছেন যে ইনকাম ট্যাক্সের প্রতিটি বিষয় কত সূক্ষ্মভাবে আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, যাতে আমার দর্শক বন্ধুরা সম্পূর্ণ ইনকাম ট্যাক্সের নলেজ এখানেই পেয়ে যান। আমি আপনাদের যেটা এখন বলছি সেটা যদি আপনি কোনো ট্যাক্স কনসালটেন্ট বা সিএড থেকে জানতে চান তাহলে তিনি আপনার থেকে চার্জ নেবেন। এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে এই ভিডিওতে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তবে যদি আপনারা কেউ আমার থেকে পার্সোনাল কনসালটেন্সি নিতে চান সেটা চার্জেবল হবে। এবার আসি আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেনের বিষয়, যে কিভাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্যালকুলেশন হয়। দেখুন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করতে হলে সবার আগে আমাকে দেখতে হবে সেল কনসিডারেশন, অর্থাৎ আপনি বিক্রি করে কত টাকা পেয়েছেন, তার থেকে কস্ট অফ অ্যাকুইজিশন মানে কত দিয়ে কিনেছেন, এবং কস্ট অফ ইমপ্রুভমেন্ট অর্থাৎ সেই কেনার যে সম্পত্তি তারপরে আপনি আরও কিছু অ্যাডিশনাল খরচা করেছেন কিনা সেটা এখান থেকে মাইনাস হবে। তো কীরকম আমি বুঝিয়ে দিই। ধরুন আপনি কস্ট অফ অ্যাকুইজিশন সেটা হচ্ছে যে আপনি কত টাকা দিয়ে কিনেছেন মানে পারচেস প্রাইস, সেটা এখানে আসবে। কস্ট অফ ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনি ধরুন ফার্স্ট ফ্লোর বানিয়েছেন বা গ্রাউন্ড ফ্লোর ছিল, তারপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বানিয়েছেন, তো এই যে কস্টগুলো আপনি ইনকার করেছেন এটাকে বলা হয় কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তো এই কস্টটাও এখান থেকে মাইনাস হবে। এছাড়াও ট্রান্সফার করার জন্য যদি কোনো খরচা হয়ে থাকে সেটা আপনি মাইনাস বা আপনি ডিডাকশন করার বেনিফিট পাবেন। তারপরে যে রেজাল্টটা থাকবে সেটাই হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, যার উপরে আপনাকে ভারত সরকারকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার আসি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ব্যাপারে। দেখুন, আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লং টার্ম ক্যাপিটাল গেন যেটা রয়েছে সেটা দুভাবে হয়, নতুন এবং পুরনো। আমি এই চার্টেই নতুন পুরনো দুটোই কভার করে দেবো। দেখুন, সবার আগে সেল কনসিডারেশন নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে খুব সহজে বোঝানোর জন্য বলছি সেল কনসিডারেশন, কিন্তু ব্যাপারটা আদৌ এত সহজ নয়, কারণ এখানে সেল কনসিডারেশন এবং স্ট্যাম্প ডিউটি ভ্যালু দুটোই আমাদের দেখতে হয়, তারপর আমরা সেল কনসিডারেশন বা নেট কনসিডারেশনের ফিগারটা আমরা এখানে পাই। আমি আপনাদের সহজে বোঝানোর জন্য বলছি সেল কনসিডারেশন। এবার দেখুন, যদি আপনি ইন্ডেক্সেশন বেনিফিট পান, অর্থাৎ যদি ওল্ড রুল ফলো করেন, তাহলে আপনি ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন এবং ইন্ডেক্সড কস্ট অফ ইমপ্রুভমেন্ট এই দুটোই আপনি আপনার সেলফ কনসিডারেশন থেকে মাইনাস বা ডিডাকশন করার সুযোগ পাবেন। কিন্তু যদি আপনি নিউ স্কিমে চলে যান বা আপনাকে নিউ স্কিমে ম্যান্ডেটারি যেতে হয়, কারণ 23 জুলাইয়ের পরে আপনি বাড়ি বিক্রি করেন, তাহলে আপনি কিন্তু এই ইন্ডেক্সেশনের বেনিফিটটা পাবেন না। আপনি শুধুমাত্র কস্ট অফ অ্যাকুইজিশন এবং কস্ট অফ ইমপ্রুভমেন্টে আপনি মাইনাস করতে পারবেন। এছাড়া আপনি মাইনাস করতে পারবেন ট্রান্সফার এক্সপেন্সেস। তারপরে যেটা থাকবে সেটাই হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। এই লং টার্ম ক্যাপিটাল গেন থেকে আপনি সেকশন 54 এবং সেকশন 54 ইসি ডিডাকশন পাবেন। 54 এফ এর ডিডাকশনটা ফরম্যাটে লেখা থাকলেও আপনি পাবেন না। কেন পাবেন না আমি সেটা একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। তো এই লং টার্ম ক্যাপিটাল গেন যেটা রইলো, তার থেকে আপনি এই সমস্ত সেকশনে বেনিফিট নেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেন, এবং তার উপরে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেনের যে রেট আমি একটু আগে আপনাকে বলেছি, একটা 20% একটা 12.5%, সেই রেট ওয়াইজ আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে, ধরে নিন এটা আমি এক্সাম্পল দিচ্ছি 35 লাখ, আর আপনি অলরেডি এক্সাম্পশন নিয়ে নিয়েছেন 35 লাখের, কারণ আপনি 54 বা 54 ইসিতে 35 লাখসেরই বেনিফিট পেয়ে গেছেন, তাহলে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে যাবে 0, অর্থাৎ আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে আমাদের এখন জানতে হবে যে এই 54 এবং 54 ইসি এই সেকশনগুলোতে কি বলেছে। চলুন এবার আমরা আলোচনার পরবর্তী অংশে যাই। এখন আমি বলবো সেকশন 54 এ কি বলেছে। দেখুন, সেকশন 54 এ যেটা বলেছে সেটা হচ্ছে যে এই সেকশনটা অ্যাপ্লিকেবল হয় যদি ইন্ডিভিজুয়াল মানে পার্সন বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কোনো প্রপার্টি বিক্রি করে, এবং অবশ্যই প্রপার্টিটা লং টার্ম প্রপার্টি হতে হবে। এবার এই যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টি বিক্রি করে যে টাকাটা আপনি পেলেন সেই টাকাটা আপনাকে কোথায় ইনভেস্ট করতে হবে? ফর অ্যাকুইজিশন অফ নিউ প্রপার্টি, অর্থাৎ আপনাকে নতুন প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে।
এই নতুন প্রপার্টিতে কবের মধ্যে ইনভেস্ট করতে হবে সে বিষয়ে আইন আপনাকে কিন্তু বলে দিয়েছে। সেটা হচ্ছে either 12 months before or 24 months after the sale of previous property। এটা অনেকেরই বুঝতে অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি। ধরুন আপনি আপনার প্রপার্টিটা একটা ডেটে বিক্রি করছেন, ধরে নিন সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। তো আপনি এই যে নতুন প্রপার্টিতে ইনভেস্ট করবেন, এই নতুন প্রপার্টিতে কবে ইনভেস্ট করবেন? এই ডেটটা, যে ডেটটা আমি এখন আপনাকে বললাম তার 1 বছর আগে অথবা 2 বছর পর, মানে আপনি যে প্রপার্টি বিক্রি করেছেন তার 1 বছর আগেও যদি আপনি ইনভেস্ট করে থাকেন বা প্রপার্টি বিক্রির টাকাটা আপনি 2 বছর অবধি আপনি যদি ইনভেস্ট করেন, তাও আপনি সেকশন 54 এ ডিডাকশন পাবেন। এবার আসি এই সেকশনেরই পরবর্তী বক্তব্যে। সেটা হচ্ছে আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে রেডিমেড হাউস প্রপার্টি কেনার ক্ষেত্রে। কিন্তু এরকম যদি হয় যে আপনি একটা প্রপার্টি বিক্রি করেছেন, তারপরে সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটা দিয়ে নতুন প্রপার্টি বানাবেন, সেটা তো এত তাড়াতাড়ি হবে না, সেটা সাবস্টেন্সিয়াল টাইম লাগবে। তো সরকার এর জন্য বলে দিয়েছে অ্যাজ অ্যান অল্টারনেট এ নিউ হোম মে বি বিল্ট, অর্থাৎ যদি আপনি বাড়ি বানান তখন উইদিন 36 মাস, মানে 3 বছর সময় আপনাকে দিচ্ছে ফ্রম দ্য ডেট অফ সেলিং দ্য প্রিভিয়াস প্রপার্টি। মানে আপনি যে প্রপার্টিটা বিক্রি করেছেন করার 36 মাসের মধ্যে সেই টাকা দিয়ে আপনাকে নতুন বাড়ি বানাতে হবে। এবার দর্শক বন্ধুরা, এখানে আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের পাস অন করতে পারি। তো সেটা বোঝানোর আগে আমাকে একটা জিনিস আপনাকে দেখাতে হবে। ধরে নিন এটা আপনার ফার্স্ট হাউস আর এটা হচ্ছে আপনার সেকেন্ড হাউস। ফার্স্ট হাউস সেকেন্ড হাউস বলার অর্থ আপনি এই প্রথম হাউসটা বিক্রি করে আপনি সেকেন্ড হাউস কিনেছেন। তো দেখুন, আপনি যখন প্রথম হাউস বিক্রি করে এই টাকাটা সেকেন্ড হাউসে ইনভেস্ট করলেন, তাহলে আপনি প্রথম হাউসে যখন ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করছিলেন তখন কিন্তু আপনি এই যে ইনভেস্টমেন্টের টাকাটা, মানে যে টাকাটা আপনি খরচ করেছেন সেকেন্ড হাউসের জন্য, সেটা ছাড় পেয়ে গেলেন। এইবার আসি এই সেকেন্ড হাউসের বিষয়। এরকমও হতে পারে যে এবার আপনি ভাবছেন সেকেন্ড হাউসটা বিক্রি করে আপনি আবার একটা বাড়ি কিনবেন। দেখুন, এখানে একটা জিনিস আপনাকে বলে দিই যে যদি এই ঘটনা মানে বাড়ি কেনা বিক্রি করা এটা রেকারিং নেচারে চলতে থাকে এবং খুব ঘন ঘন চলতে থাকে, তাহলে ইনকাম ট্যাক্স মনে করে যে এটা ক্যাপিটাল গেন নয়, এটা আপনার বিজনেস প্রফেশন। কারণ আপনি হয়তো কোনো প্রোমোটার বা কন্ট্রাক্টর, আপনার কাজই হচ্ছে ফ্ল্যাট কেনা বেচা করা, তখন এটা আদৌ ক্যাপিটাল গেনে আসবে না, সেটা পিজিবিপি মানে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অফ প্রফেশনে চলে যাবে। কাজে আপনি বুঝতে পারছেন গভর্নমেন্ট এই জায়গাটাতে একটু লিমিটেশন আনতে চায়। তো লিমিটেশন কি দেখুন, সেটাও বলে দিয়েছে এখানে। The cost of the new property is subtracted from the amount of previously exempted capital gain if it is sold within 36 months of the construction or acquisition। অর্থাৎ গভর্নমেন্ট এখানে বলতে চাইছে যে আপনি এই যে প্রপার্টি সেকেন্ড বাড়ি যেটা আপনি বানিয়েছেন সেটা আপনি যখন বিক্রি করবেন, তো সেটা যখন আপনি বিক্রি করবেন আপনি এখানেও নিশ্চয়ই ক্যাপিটাল গেনের ক্যালকুলেশন করবেন। ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করার সময় আপনি কি করবেন, তার থেকে সেল প্রাইস নেবেন, তার থেকে মাইনাস করবেন ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্সেশন তো হয়তো পাবেন না, শুধু কস্ট অফ অ্যাকুইজিশনই মাইনাস করবেন। তো সরকার এখানে বলে দিল যদি আপনি এই সেকেন্ড হাউসটা 36 মাসের মধ্যে বিক্রি করেন তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন আর আপনাকে মাইনাস করতে দেবে না, অর্থাৎ যেটা সেল প্রসিডস থাকবে তার উপরই ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। হয়তো আমি অনেকটা ডেপথ অ্যানালিসিস করলাম, আপনাদের সাধারণ আলোচনায় এতটা লাগবে না, আমি জাস্ট সেকশনটা কভার করার জন্য আপনাকে এটা বললাম। এবার চলুন আমরা আসি সেকশন 54F এ কি বলেছে। আমি একটু আগেই বলেছি সেকশন 54F আমাদের আজকে আলোচনার মধ্যে নেই। কেন নেই প্রথম লাইনে পরিষ্কার হয়ে যাবে। সেকশন 54 অ্যাক্ট অফ ইনকাম ট্যাক্স অ্যালাউস এক্সেমশন অন ক্যাপিটাল গেন ফ্রম সেল অফ এনি প্রপার্টি আদার দেন রেসিডেন্সিয়াল হাউস। মানে রেসিডেন্সিয়াল হাউস ছাড়া অন্য কোনো প্রপার্টি যদি আপনি বিক্রি করেন তাহলে সেকশন 54F এর আপনি ছাড়টা পাবেন। তো যেহেতু আজকে আমাদের আলোচনা বিষয় রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি সেল করে তার ক্যাপিটাল গেইন কি করে হয় সেটা জানা, তো আমরা 54F সেকশনকে এখনকার জন্য স্কিপ করে যাচ্ছি। এবার আমি আসবো সেকশন 54EC। এটা সবচেয়ে ভাইটাল সেকশন এবং বহু ট্যাক্স পেয়ার সেকশন 54EC ট্যাক্স বেনিফিট নিয়ে থাকে। তো সেকশন 54EC তে কি বলেছে দেখো, সেকশন 54EC পুরো বক্তব্যটা আমি আপনার সামনে এখানে তুলে ধরেছি, কিন্তু আলোচনার জন্য আমি একমাত্র যে মেন ক্রাক্স সেটাই আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে যে সেকশন 54EC এর বেনিফিট কে পাবেন। একই রকম ভাবে আমরা আগে দেখেছিলাম যে আগে যেমন ইন্ডিভিজুয়াল এবং হুক পেতেন, এখানেও সেরকম রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাডেন্ডাম করা হয়েছে এলএলপি মানে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, ফার্ম এবং আদার্স, তারাও সেকশন 54EC এর বেনিফিট পেতে পারেন। মানে আপনি যদি ইন্ডিভিজুয়াল না হয় ফার্ম হন তো আপনি 54EC ছাড় পাবেন। তো 54EC তে কি বলেছে, ইসিতে বলেছে যে আপনি এই যে ক্যাপিটাল গেইন এটা আপনি বাঁচাতে চাইছেন, এটা বাঁচানোর জন্য যে টাকাটা আপনি পেয়েছেন এই টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হবে সেকশন 54EC বন্ডে। কি কি বন্ড অ্যাভেলেবেল আছে, 4টে বন্ড অ্যাভেলেবেল আছে, এনএইচএআই, আরইসি, পিএফসি এবং আইআরএফসি।
পুরো নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, রুরাল ইলেকট্রিক্যাল কর্পোরেশন, আর পিএফসি হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, আর আইআরএফসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তো আপনাকে এই 4টে কোম্পানির বন্ড কিনতে হবে। প্রসঙ্গত বলে রাখি, ম্যাক্সিমাম আপনি 50 লাখ টাকারই বন্ড কিনতে পারেন। তো সেকশন 54 ইসিতে আপনি যদি বন্ড কিনে রাখেন তাহলে আপনি কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া থেকে অব্যাহতি পেতে পারেন। এবার আপনি প্রশ্ন করবেন যে 54 ইসির বন্ড আপনি কোথায় পাবেন? 54 ইসির বন্ড আপনি পেয়ে যাবেন যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন ব্যাংক থেকে আপনি পেয়ে যাবেন। আপনি ব্যাংকে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করে চেক দিয়ে কিনতে পারেন, অথবা আপনি অনলাইনেও কিনতে পারেন। এছাড়াও যদি কেউ চান তাহলে আমরাও সেকশন 54 ইসির বন্ড আমরা প্রোভাইড করে দিতে পারি। আমরা এই কারণে এটা প্রোভাইড করতে পারি কারণ আমরা সেকেন্ডারি মার্কেট পার্টিসিপেশনের পার্টনার। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা পাবেন, আমাকে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার মেল আইডিও রয়েছে, এখানে আপনি আমাকে মেল করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো লেগেছে। প্লিজ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।